যখন হাড়ের কোনো ব্যথা হয় তখন ফিজিওথেরাপি নিচ্ছে। এখন যাদের বাতের ব্যথা বা আর্থ্রাইটিস রয়েছে জি, তাদেরকেও কিন্তু আপনারা ফিজিওথেরাপি নেওয়ার জন্য সাজেস্ট করে থাকেন। এই রাইট। বিষয়টি একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই। বাতরোগের অনেক ধরন রয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যে কয়েকটা বেশি পেয়ে থাকি, যেমন আমরা পাই অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস। আপনি জানেন এটা একটা মেরুদণ্ডের বাতরোগ, যেটা আমাদের মেরুদণ্ডের যে শেপটা, এটা আস্তে আস্তে স্পাইনটাকে মানে পুরো ব্যাম্বু শেপ করে ফেলে, যার ফলে স্পাইনের যে মুভমেন্টটা আমাদের কমে যায়। যেমন আমরা ডানে বামে যে এইভাবে ঘুরছি, সেই রোগীটা, আক্রান্ত রোগীটা আস্তে আস্তে এই মুভমেন্টটাকে লস করে ফেলে। সো এই ক্ষেত্রে ফিজিওথেরাপি একটা খুবই ভাইটাল রোল প্লে করে। এখানে যেমন ট্রিটমেন্টটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হলো ডিজিজ মডিফাইং ড্রাগ, যেটা রোগটাকে একটু সাপ্রেস করে রাখবে। আর ফিজিওথেরাপির মাধ্যমে তার মুভমেন্টটাকে স্বাভাবিক রাখা, তার মাসেল পাওয়ারগুলোকে স্বাভাবিক রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া দেখা যায় যে আমরা অস্টিও আর্থ্রাইটিস খুব কমন। আপনি জানেন যে সিনিয়র সিটিজেনরা আমরা প্রায়ই এই ধরনের সমস্যায় ভুগতে দেখি, যে তাদের ঘাড়ের যে সার্ভাইকাল স্পাইন সেখানে ইরোশন হয়, কোমরে লাম্বোস্যাক্রাল স্পাইনে ইরোশন হয়, বিশেষ করে অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট, যেটা হাঁটু, খুবই কমন একটা ইস্যু। এবং বিশেষ করে সিনিয়র সিটিজেন বলতে আমরা 50 থেকে শুরু করে একেবারে 60-70 মানে এই লেভেলে প্রত্যেকেই এই অস্টিওআর্থ্রাইটিসে ভোগেন। এখানে যেমন তাদের খাবার দাবারের একটা ইস্যু থাকে, তাদের চলাফেরার প্যাটার্নের একটা ব্যাপার থাকে। আরেকটা হলো বয়সের সাথে সাথে যখন চুল পেকে যায়, হাড়ের ক্ষয় হতে থাকে, এটা হলো ডিজেনারেটিভ ডিজিজ। এই ক্ষেত্রেও ফিজিওথেরাপি একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে তার জয়েন্টের ইনফ্লামেশনটা কমানো, জয়েন্টের যে মুভমেন্টটা কমে যায় সেটাকে রেস্টোর করা। এই ক্ষেত্রে আমরা দেখি যে ফিজিওথেরাপি একটা ম্যাজিক্যাল রিলিফ দিতে পারে। কারণ আপনি জানেন যে পেইন কিলার আসলে বেশি দিন খাওয়া যায় না, বেশি দিন খেলে তার বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এছাড়া একটু সিনিয়র সিটিজেনদের কিন্তু অনেকগুলো ডিজিজ থাকে, যেমন তার ডায়াবেটিস থাকে, উচ্চ রক্তচাপ থাকে, অনেকের ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত থাকে, এদিকে ডিসলিপিডিমিয়া থাকে। তো দেখা যায় যে তাদের অনেকগুলো ডিজিজের মধ্যে পেইন কিলার বা অন্যান্য ওষুধগুলো আমরা সবসময় চেষ্টা করি যতটা কম দেওয়া যায়। তো সেক্ষেত্রে ফিজিওথেরাপি একটা ভালো অল্টারনেটিভ হতে পারে তাদের ব্যথা কমানো বা তাদের মুভমেন্টটাকে স্বাভাবিক রাখার। বাত ব্যথা নিরাময়ের ক্ষেত্রে ফিজিওথেরাপিটা আমি নিচ্ছি, সেটা হচ্ছে যে ফিজিওথেরাপি সেন্টারে যে ইকুইপমেন্টসের মাধ্যমে যে থেরাপিটা তিনি নিচ্ছেন সেটি সাময়িকভাবে কিন্তু তিনি নিচ্ছেন, তার পরবর্তী সময়টাতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের এক্সারসাইজ সাজেস্ট করে থাকেন। এই বিষয়টা আপনারা কতটুকু গুরুত্ব সহকারে আপনারা আসলে কাউন্সিলিং করে থাকেন? রোগীদেরকে সবসময় কিন্তু মোটিভেট করি, তাদেরকে চেষ্টা করি যে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা বা এক্সারসাইজ যেগুলো আমরা শিখিয়ে দিই অ্যাকর্ডিং টু ডিজিজ এক্সারসাইজে ভিন্নতা থাকে। কিন্তু আমাদের টেন্ডেন্সিটাই হলো যখন অ্যাকিউটনেস থাকে বা পেইনটা বেশি থাকে তখন আমরা এটাকে যতটা গুরুত্ব দিই, যখন কমে যায়, সাবসাইড হয়ে যায়, ব্যথাটা থাকে না, তখন আমরা এটা ভুলে যাই। তো রোগীদের মধ্যে ফলো আপের বিষয়টা খুব মানে একটু ইগনোরেন্সও থাকে, কাজের ব্যস্ততা থাকে বা বিভিন্ন ইস্যুতে তারা ভুলে যায়, করতে চায় না, যার ফলে কিছুদিন পরে জিনিসটা আবার রিব্যাক করে। এই ক্ষেত্রে আমরা বলি যদি আপনারা দীর্ঘমেয়াদী ভালো থাকতে চান, যদিও এটা আমাদের জন্য মানে কঠিন যে আপনাদেরকে প্রতিনিয়ত মনে করায় দেওয়া, বাট নিজে থেকে একটু উইলিংলি না করলে এটা মানে আসলে আবার দেখা যায় যে কন্টিনিউয়াস তারা এই ভুগতে থাকে। যার ফলে অনেকে বলে যে কয়েকদিন ফিজিওথেরাপি নিয়েছিলাম, একটু ভালো ছিলাম, বন্ধ করছি, আবার ফের চলে এসছে। অ্যাকচুয়ালি যে তার যে কিছু রোল আছে, তাকে যে আমরা কিছু হোম অ্যাডভাইস দিই বা তার নিজের যে কাজগুলো করা দরকার সেটা একটু করতে চায় না। এই জায়গায় একটু সচেতনতা দরকার আমি মনে করি। পরিবারের কোনো সদস্য তার অস্টিওআর্থ্রাইটিস থাকে, তার বাকি মেম্বার যারা রয়েছে বা নেক্সট জেনারেশন তাদেরও আর্থ্রাইটিস হবার একটা চান্সেস রয়েছে, সেক্ষেত্রে তারা আসলে এটাকে যেন প্রিভেন্ট করতে পারে, কোন বছর বয়স থেকে তাদের এই ধরনের অ্যাক্টিভিটি শুরু করা উচিত যেন তার আর্থ্রাইটিস না হয়? এই জিনিসটাই আমরা সবসময় ফোকাস করি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তবে আমরা কয়েকটা জিনিসের কথাই আলোচনা করলাম, যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস একটা আর্থ্রাইটিস আছে, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস বা এই যে গাউটি আর্থ্রাইটিস অথবা অস্টিও আর্থ্রাইটিস। এই প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় কিছু আছে যে অটো ইমিউন ডিজিজ, যেটা আমাদের যে ইমিউনিটি আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সে এটাকে প্রিভেন্ট করতে পারে না। আরেকটা অস্টিওআর্থ্রাইটিস যেটা এটা হলো ডিজেনারেটিভ কারণে হয়, তবে এটাকে আমরা অনেকাংশে প্রিভেন্ট করতে পারি। যেমন দেখা যায় আমার খাবার দাবারের স্টাইল, আমার মানে জীবনযাত্রা প্রণালীতে পরিবর্তন আনা, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা। যেমন ওজনের ক্ষেত্রে আমাদের শরীরের সবচেয়ে ওয়েট বেয়ারিং জয়েন্ট যদি আমরা ধরি, নি জয়েন্টটাকে আমরা ওয়েট বেয়ারিং জয়েন্ট হিসেবে ধরি। এখানে শরীরের 60% ওয়েট আমরা নি জয়েন্টে ক্যারি করি। বিশেষ করে আমাদের বেন্ডিং অ্যাক্টিভিটিস, নিচে বসা, নামাজের মতো বসা, টয়লেটে বসা, সিঁড়িতে ওঠানামা করা, প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন যে হাঁটুর উপর একটা বিরাট মানে প্রেশার পড়ে। এক্ষেত্রে যদি আমরা ওয়েটটা যদি বিএমআই অনুযায়ী স্বাভাবিক রাখতে পারি, সেক্ষেত্রে আমাদের এই অস্টিওআর্থ্রাইটিসের চান্সটা অনেকখানি কমে যাবে। এছাড়া দেখবেন যে যাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম বা যারা মানে এখন তো আসলে আমরা সিডেন্টারি লাইফটাই পছন্দ করি বা কাজের ধরন অনুযায়ী অনেক সময় ফিজিক্যালি মানে অ্যাক্টিভ থাকতে পারেন না, তাদের কিন্তু বোনসের ইরোশনটা বেড়ে যায়, হাড়ের ক্ষয়টা বেড়ে যায়, তাদের বোনসের যে ব্লাড সার্কুলেশন হওয়ার কথা সেটা সাফিসিয়েন্ট হয় না।
আর খাদ্য খাবারের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে এখন ফাস্ট ফুড জাঙ্ক ফুডের যে দৈরাত্ম্য দেখা যাচ্ছে, আমরা এখন আসলে নিউট্রিশনাল ভ্যালুর চিন্তা না করেই আমরা খাবারগুলোকে খাচ্ছি, যার ফলে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, জিঙ্ক যেগুলো আমাদের হাড়ের জন্য দরকার সেই জন্য পর্যাপ্ত পরিমাণে আমাদের থাকছে না। যার ফলে দেখা যাচ্ছে আমরা খুব রিসেন্ট টাইমে যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে প্রি মনোপেজাল পিরিয়ড তাদের হয়তো চলছে, মেনোপোজের পরে কিন্তু হাড়ের ক্ষয়টা বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এখন আর্লি দেখা যাচ্ছে তাদের বিএমডি স্কোর অনেক কমে যাচ্ছে, যে তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, খাদ্য খাবারের মধ্যে নিউট্রিশনাল ভ্যালু থাকছে না। তো এই বিষয়গুলোতে আমাদের একটু ফোকাস করা দরকার, তাহলে আমরা অনেকাংশে প্রিভেন্ট করতে পারবো। আর্থ্রাইটিসের ক্ষেত্রে ওয়েট ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ওয়েট ম্যানেজমেন্টের বিষয়টা আমরা একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব।